আর হাল্লা বলে আজকে অবশ্যই সব থেকে বড় যার পর্যবেক্ষণের ওপর আমরা প্রত্যেকেই নজর রেখেছিলাম, আজকে এসএসসি নিয়ে যে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট রেখেছেন এবং তাতে আপাতভাবে স্বস্তি, এই যে জায়গাটা সেটা আজকে হয়তো বাতলে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। বলছেন যে 26,000 যে চাকরি বাতিল তাতে স্থগিতাদেশ তো জারি হচ্ছে, তবে চূড়ান্ত রায় হবে ঘোষণা হবে তা হচ্ছে 16 জুলাই, অর্থাৎ 16 জুলাই পর্যন্ত আপাতভাবে স্বস্তি। আর এই স্বস্তিতেই অস্বস্তির জায়গাগুলো প্রকট হয়েছে, কারণ আজকের এই পর্যবেক্ষণ যখন দিচ্ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, তখন বেশ কিছু কড়া পর্যবেক্ষণ ছিল। কারণ খুব স্বাভাবিক, সেই কড়া পর্যবেক্ষণের মধ্যে এসএসসিকে পড়তে হবে, রাজ্যকে পড়তে হবে, এবং একটা বিষয় তো না বললেই নয়, যেখানে দাঁড়িয়ে রাজ্যের সরকার মানে সকালে ঘুম থেকে উঠবার পর একেবারে বিছানায় যাওয়া পর্যন্ত, ঘুমানো পর্যন্ত, এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিশেষ করে সিবিআইকে গালিগালাজ না করলে তার হবে না। তো যাই হোক, আপাততভাবে সেই জায়গায় সিবিআইয়ের ওপরই ভরসা রাখতে হচ্ছে। কেন না কিভাবে? যে জায়গাটা আজকে সব থেকে বড় জায়গা তা হচ্ছে এই প্রায় 26,000-এর মধ্যে আজকে এসএসসি বলেই দিল, মানে এক প্রকার তারা জানিয়ে দিলেন স্পষ্টভাবে, যদিও আমতা আমতা ব্যাপার রয়েছে বটে, কিন্তু 8,324 জন অযোগ্য, এটা আজকে এসএসসিকে বলতে হয়েছে। মানে ওই যে বলা হয় না, ঠেলার নাম বাবাজি, ওই ঠেলার নাম বাবাজি কার্যত সেই জায়গাটায় হয়তো প্রকাশ পেয়েছে। আর এর থেকে তো অবশ্যই আরো বড় প্রশ্ন উঠে গিয়েছে, যদিও এই যে 19,000 জন শিক্ষক যারা রয়েছেন, মানে আমি যদি এই সংখ্যাটা বাদ দিয়ে দিই তাহলে পরে এই 19,000 জন শিক্ষক যোগ্য, তার মধ্যেও কি অযোগ্য আছে তাতে আবার এখনো ক্লিয়ারিফিকেশনের জায়গা নেই। আমাদেরকে এখনো পর্যন্ত থাকতে হবে, কারণ এই 16 জুলাই পর্যন্ত যে তদন্ত সিবিআই চালিয়ে যেতে পারবে, যদিও স্টে নেই। মন্ত্রিসভা, যারা এই মুহূর্তে সব থেকে বড় ভয় ছিল, সেই মন্ত্রিসভা আপাতত স্বস্তিতে থাকবে। আমি একটু সংক্ষিপ্ত রায় একটু জানাই আপনাদেরকে, যা যা আজকে দেওয়া হয়েছে তাতে আরো একটুখানি ক্লিয়ার হওয়ার চেষ্টা করবে। ইনফ্যাক্ট প্রতিবেদন রয়েছে, দেখাবো, তবে তার আগে একটু স্ক্রিনে নজর রাখুন আমাদেরকে। চাকরি বাতিল মামলায় আপাতত স্বস্তি, চাকরি বাতিলের রায় অন্তর্বর্তী স্থগিতাদেশ, স্থগিতাদেশে এখনই চাকরি যাচ্ছে না কারো, বেতন ফেরতের উপরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ। হ্যাঁ, আপাতত স্বস্তিতে 26,000 চাকরিহারারা প্রায় সংখ্যাটা। ভবিষ্যতে অযোগ্য যদি প্রমাণ হন তাহলে দিতে হবে টাকা ফেরত, 12% যে সুদ সেই সমেতি, আর এই মর্মে মুচলেখা দিতে হবে চাকরিহারাদের। নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করতে পারবে সিবিআই, প্রয়োজনে চাকরি প্রার্থীদের ডাকতেও পারবে সিবিআই। 3 মাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে আদালতে, তদন্ত রিপোর্ট সিবিআই জমা দিতে হবে তাদেরকে। সুপার নিউমেরারি পোস্ট নিয়ে তদন্তে স্থগিতাদেশ বহাল। সংক্ষিপ্ত রায় এটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আপাততভাবে 16 জুলাই পর্যন্ত এই রায় বহাল থাকছে, অর্থাৎ যে অর্ডার হয়েছিল চাকরি বাতিলের, সেই অর্ডার আপাতত তাতে স্থগিতাদেশ। এবং এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান থেকে তো অবশ্যই নানানবিধ প্রশ্নের মধ্যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে। আজকে এসএসসি আজকে একেবারে স্পষ্টত জানিয়ে দিল যে অযোগ্যদের যে ফারাক করাটা, যদিও যে সংখ্যাটা তারা এনেছেন, যেটা সিবিআই তদন্ত করে যে সংখ্যাটা, অর্থাৎ নাইসা থেকে যে তথ্য পেয়ে সিবিআই তদন্ত করে পেয়েছেন, তাতে ভরসা রেখে আজকে এসএসসি তারা এমনটা জানাচ্ছেন। আমি এবার প্রতিবেদনের দিকে দৃষ্টি আকর্ষণ করাই, তাতে আমাদের যে প্রশ্নগুলো আরো ক্লিয়ার করব। দেখ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে যখন চলছে এসএসসি মামলার শুনানি, তখনও স্পষ্ট হয়েছে রাজ্যের সরকারের দ্বিচারী মনোভাব। একই মনোভাব নামে শাসিত কিন্তু সরকারের অধীনস্থ এসএসসিরও। যে সিবিআইকে গাল না পেরে সকালে জলপান করেন না তৃণমূল দল ও সরকারের মাথারা, সেই সিবিআইকে আঁকড়ে ধরে এখন বাঁচার আপ্রাণ চেষ্টা তাদের। যে সিবিআই তদন্তে ভরসাই রাখে না তৃণমূল দল ও সরকার, সেই সরকারের অধীনস্থ এসএসসি এখন ভর করছে সিবিআই তদন্তে উঠে আসা নথিতে। লজ্জায় মাথা খেয়ে এসএসসি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলতে পারল
সিবিআই এর তথ্যের উপর ভরসা করা গেলে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করা সম্ভব। সিবিআই তদন্তে উঠে আসা তথ্যে ভর করে অভিযুক্তদের তালিকাকে অযোগ্যদের তালিকা বলে হাইকোর্টে চালিয়েছিল এসএসসি। এখন সেই সিবিআই এর তথ্যে ভর করে বাকিদের যোগ্য বলে দাবি করতে চাইছে এসএসসি। কি করবে? ওদের হাতেই তো নেই আসল তথ্য। তারা মুখে তো বলছেন যে হ্যাঁ আমরা সেগ্রিগেট করব, কিন্তু সেগ্রিগেট করে নির্দিষ্টভাবে হাজির করতে পারছি না। আমরা যে সওয়াল করলাম সেটা এখন জাজমেন্টে রেকর্ড করেছি, এসএসসি বলছে আমরা করতে পারছি না। তারপরে তদন্ত করলে বেরোবে তো আরও সব চুরি হয়েছে। দেখা যাক কি দেয় ওটা এসএসসি। এবং তাও আমার সন্দেহ আছে যে এখন ভোটের সামনে এটা করছে কিনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের চাল কিনা, ভোট পার হয়ে গেলে আবার এসএসসি হয়তো উল্টো কথা বলতে পারে। তদন্ত শেষ হলে বিচারালয়ের বিচারে ঠিক হবে তদন্তের সারবত্তা। তার আগেই যোগ্য অযোগ্য ঝাড়াই বাছাইয়ে সিবিআইকে বড় ভরসা যে সরকারের, সেই সরকারই চাইছে না আর সিবিআই তদন্ত চালিয়ে যেতে সিবিআইকে নির্দেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টও। হাইকোর্ট মন্ত্রিসভার তৈরি বাড়তি পদ নিয়েও তদন্তের নির্দেশ দিয়েছিল। আদতে গোল বেঁধেছে সেখানেই। প্রথম দিনের শুনানিতে নির্লজ্জের মতো যে সরকার বলতে পারল সিবিআই তদন্ত হলে গোটা মন্ত্রিসভা জেলে চলে গেলে কি হবে, দ্বিতীয় দিন সেই সরকারি খানিক শুধরে বলল পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত হলে সংসদীয় গণতন্ত্র কোথায় যাবে, কি করবে। স্পষ্ট চাকরিহারাদের চাকরি বাঁচানোর চেয়ে সরকারের মাথাদের বাঁচানোই এখন তৃণমূল সরকারের মাথা ব্যথা। বাড়তি পদ তৈরির নেপথ্যে রাজ্যের খারাপ অভিসন্ধি ছিল না বলে আদালতে দাবি করেন রাজ্যের আইনজীবী। অতিরিক্ত ৬,৮৬১টি শূন্যপদ তৈরি করা হয়েছিল নাকি ওয়েটিং লিস্টে থাকা যোগ্য চাকরি প্রার্থীদের জন্য। কিন্তু থেকেই যায় প্রশ্নটা, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া, ২০১৯-এর প্যানেলের মেয়াদ শেষ, ২০২১ সালে মামলা দায়ের, ২০২২ সালে বাড়তি পদ তৈরি কেন? প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। তবু মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশের ওপর আপাতত স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। নামি দামি আইনজীবীরা আদালতে যে সওয়ালই করুন না কেন, চাকরি প্রার্থীদের সঙ্গে প্রতারণা করা সরকার, যোগ্য মেধার সঙ্গে প্রতারণা করার সরকার, চাকরি চুরি করে চাকরি বিক্রি করা সরকার, বাড়তি পদের নামে যে ফের কোনো ফন্দি ফিকির আটেনি তার নিশ্চয়তা কোথায়? তাই কি সিবিআই তদন্তে ভয় সরকারের? এত অভিযোগের পর আদালতে মামলা চলা অবস্থায় কিভাবে বাড়তি পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা? প্রশ্নটা জনমানসে। ব্যতিক্রমী চাকরি প্রাপক, ব্যতিক্রমী নিয়োগ, ব্যতিক্রমী আবার কি, একদম পরিষ্কার বিক্রি হয়েছে, খোলা বাজারে কেনা বেচা হয়েছে। আদালতকে মধ্যশিক্ষা পর্ষদ বলেছে মাথা ব্যথা হলে মাথাটাই কেটে ফেলা সমাধান না। কিন্তু সরকার যে সংসদীয় গণতন্ত্রের কথা বলছে, সেই সংসদীয় গণতন্ত্রের মাথায় যদি মাথা ব্যথার কারণ হয়, তাহলে মাথাটা বদলে দেওয়াটাই জনগণের রীতি। মন্ত্রিসভায় যদি হয় ষড়যন্ত্রী সভা, তাহলেও কি থেকে যাবে বিচার তদন্তের ঊর্ধ্বে? তাহলে কেন জেলের বাইরেই রেখে দেওয়া গেল না পার্থ চট্টোপাধ্যায়কে? কেন জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক? আইনের চোখে সবাই যদি সমান হয়, তবে দুর্নীতি যোগের অভিযোগে তদন্তের আওতাতেও পড়তে পারেন সবাই, মুখ্যমন্ত্রীও। তাই এখন বিচারাধীন অবস্থায় জেলবন্দি অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন। তাই বিচারের রায়ে জেলে যেতে হয়েছিল ওম প্রকাশ চৌতালা, জে জয়ললিতা, এম কে করুণানিধি, লালু প্রসাদ যাদবকেও। কোথাও কি তৈরি হয়েছিল সাংবিধানিক সংকট? ভেঙে পড়েছিল সংসদীয় গণতন্ত্র? তবে এখন কেন সংবিধান সংসদীয় গণতন্ত্রকে আঁকড়ে ধরতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? উঠছে প্রশ্নটা। ক্যালকাটা নিউজ। মানে সিবিআই তদন্তে ভয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের, আর সিবিআই তদন্তে আস্থা এসএসসির। এখন এই গোটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে আমরা একটা এক্স স্যান্ডেলে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সন্ধ্যেবেলা করেছেন, আমরা দেখতে পাচ্ছি যে পোস্টটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মানে এখনো পর্যন্ত খুব স্পষ্ট, মানে আপনারা তো দেখতেই পেয়েছেন যে সংখ্যাটা তো সামনে এসছেই, অযোগ্য কতজন, ৮৩২৪ জন জানাচ্ছে কিনা এসএসসি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন, সুপ্রিম কোর্টে ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুশি, খুব খুশি এবং মানসিকভাবে তৃপ্ত। সামগ্রিকভাবে শিক্ষক সমাজকে জানাই আমার অভিনন্দন এবং মাননীয় সুপ্রিম কোর্টকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। মানে সুপ্রিম কোর্টে ন্যায় প্রাপ্তি হয়ে গিয়েছে, মানে একটা ভার্ডিক্ট পেয়ে গিয়েছেন, এটাই মনে করছেন তিনি যে একদম ভার্ডিক্ট হয়ে গিয়েছে। মানে অপেক্ষা তো ছেড়েই দিন, ১৬ তারিখ পর্যন্ত করতেই চাইছেন না তিনি। তো তারপর তিনি বলছেন যে এই ন্যায় প্রাপ্তির পর তিনি বাস্তবিকই খুব খুশি এবং মানসিকভাবে তৃপ্ত। মানসিকভাবে তৃপ্ত বুঝতে পারছেন? মন্ত্রিসভা
এখনো পর্যন্ত সেখানেও স্টে, তো সেই জায়গায় যেহেতু তদন্তের জায়গা আসছে না, তাই কি মানসিকভাবে তৃপ্ত? প্রশ্ন থাকলো। এবং এরপর তিনি বলছেন সামগ্রিকভাবে শিক্ষক সমাজকে, মানে যারা অযোগ্য তারাও এর মধ্যে তাহলে পড়েন, সামগ্রিক শিক্ষক সমাজ তাকে বা তাদেরকে অভিনন্দন জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানে ভাবুন, মানে আজকে মানে আমি আপনাদের কাছেই প্রশ্ন করছি যে আপনাকে বা আপনার বাড়িতে যে শিক্ষক পড়াতে আসছেন, আপনার ছেলে হোক মেয়ে হোক, সেটা বাংলা, ইংরেজি, সায়েন্স হোক, যাই হোক না, তো আপনি জানতে পারলেন কোনোভাবে যে সে অযোগ্য, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিনন্দন জানাচ্ছেন। আপনি কি জানাতে পারবেন অভিনন্দন? আমি এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। আমি জানি না, মুখ্যমন্ত্রী তিনি অভিনন্দন জানাচ্ছেন সামগ্রিক শিক্ষক সমাজ, কিন্তু এই জায়গায় প্রশ্ন তো খুব জটিল। কারণ আজকে যে সংখ্যাটা আমরা পেয়ে গিয়েছি বা যে সংখ্যাটা আজকে সামনে এসছে, অযোগ্য এবং মুচলেখা দেওয়া যে যদি আপনি অযোগ্য প্রমাণিত হন তাহলে আপনাকে টাকা ফেরত দিতে হবে এবং 12% সুদ হারে। আমার এটাও প্রশ্ন যে এই জায়গায় এসএসসি বা কেন ইনক্লুড হবে না, বা রাজ্যই বা কেন ইনক্লুড হবে না? দোষটা তো কে করেছেন, কার মাধ্যমে সে দোষী, এটাতেও প্রশ্ন থাকবে। আমি আইনজীবী ফিরদৌস শামীমের বক্তব্য শোনাবার চেষ্টা করি, ফিরে এসেই সংক্ষিপ্ত সেই বক্তব্য, অনেকগুলো বিষয় তিনি প্রশ্ন রেখেছেন, শুনুন সেই বক্তব্য। অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ একেবারেই অন্তর্বর্তীকালীন, এবং উইথ এ রাইডার কেন সেখানে বলেছেন যে যারা যারা পরবর্তীতে এই আইডেন্টিফাইড হয়ে যাবেন ইললিগাল অ্যাপয়েন্টিস বলে, সেই তাদের কিন্তু প্রত্যেকের স্যালারি কিন্তু ফেরত লাগবে। আর দ্বিতীয় একটা বলেছেন সিবিআই তদন্ত যেমন চলছিল সেরকম চলবে। ফলে বুঝতেই পারছেন যে আদালত বুঝতে পেরেছে যে এখানে দুর্নীতি রয়েছে। শুধু তাই নয়, এসএসসি নিজেও স্বীকার করেছে হ্যাঁ সেখানে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, কিন্তু তাদের যে সংখ্যা বলছে সেই সংখ্যাটা ম্যাচ করছে না। আমরা বলছি এর থেকে অ্যামাউন্টটা অনেক বেশি, এর ইললিগাল অ্যাপয়েন্টিসের সংখ্যা অনেক বেশি। এবং আমরা একথাও বলছি যে এসএসসিকে আইডেন্টিফাই করে দিতে হবে যে কে যোগ্য কে অযোগ্য, এই আইডেন্টিফাই করার কাজটা করতে হবে। পরবর্তী শুনানি 16 জুলাই। সিবিআই যে তদন্ত করছিল, যেমনভাবে তদন্ত করছিল, সেখানে হয়তো বিভিন্ন দালাল, মন্ত্রী, চেয়ারম্যান সব ধরা পড়ছিল, সেই তদন্ত যেমন চলছিল অ্যাজ ইট ইজ চলবে। ফলে দুর্নীতি হয়েছে সেটা তো আদালত বুঝতে পারছেন, তাই তদন্তের নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় হচ্ছে যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে যেটা ওই সাব ক্লজ 8-এ ছিল, সেই সংক্রান্ত যে ইন্টারিম প্রোটেকশন সেটা রইল, পরবর্তীতে আদালত সেটা নিয়ে বিচার বিবেচনা করেন। কিন্তু সিবিআই তদন্ত যেটা জেনারেলি চলছিল, সেই তদন্ত কিন্তু যেমন চলছিল সেরকমই চলবে। এসএসসির একটা বক্তব্য শোনাবো, কারণ ঠিক এই জায়গাতে আপনি যেটা বলছেন এই প্রশ্নের জায়গাটাই অ্যারাইজ হয়েছিল, এবং এসএসসি তখন কি বক্তব্য রেখেছিল, সিদ্ধার্থ বাবুর বক্তব্যটা শোনাই। পুরো 16 সালের একটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে, তাতে প্রত্যেকেই চাকরিহারা হয়েছেন। এই যে অংশটা, তারা আজকে জমায়েত হয়েছেন এবং আমার সঙ্গে দীর্ঘ সময় আলোচনাও হয়েছে। তারা এসেছিলেন আমার কাছে, অনেকে এসেছিলেন, 10 জন অন্তত, যে আমি তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছি যে যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। আমরা চেষ্টা করব যে মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিষয়টি আছে বিচারাধীন, যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে, তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব। এবং তার এই ছিল সেদিনের বক্তব্য। তো যাই হোক, আজকে সংখ্যাটা আমরা পেয়েছি, আলোচনা চলছে। ঠিক এসএসসি চেয়ারম্যানের বক্তব্যটা শোনাচ্ছিলাম, মানে আজ থেকে ঠিক 4 দিন আগে 3 তারিখের এই বক্তব্য, এবং তার এই বক্তব্যের থেকে একটা বড় প্রশ্নের জায়গা যে আজকেও তাহলে স্পষ্ট তালিকা কেন দিতে পারলো না এসএসসি। 3 তারিখ একদম 180 ডিগ্রি ঘুরে গিয়ে বললো হ্যাঁ আমরা পারবো। সেদিন প্রধানমন্ত্রী এসেছিলেন, তিনিও তার জায়গা থেকে দাঁড়িয়ে স্পষ্ট লিগ্যাল সেল তৈরির ডাক দিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন চাকরিহারাদের পাশে তিনি দাঁড়িয়েছিলেন। আজকে সেই জায়গায় তাহলে কি একটাই লক্ষ্য, এর থেকে কি স্পষ্ট হচ্ছে
যে যারা অযোগ্য তাদেরকে বাঁচাবার মরিয়া প্রয়াস সেটা এখনো পর্যন্ত করে যাচ্ছে এসএসসি এবং সরকার। এটাই আমার কাছে সব থেকে বড় প্রশ্ন। শুনুন, রাজনীতির সময় নয়, রাজনীতি যদি করতে হয় তাহলে রাজনীতির ময়দান আছে গিয়ে করুন। এদের ভবিষ্যৎ আজকে এই জায়গায় তা নিয়ে যখন প্রশ্ন হচ্ছে তখন রসনা তৃপ্ত হচ্ছে। যে রায় এসছে তাতে যেহেতু মন্ত্রিসভা এখানে বড় প্রশ্নের মুখে, তাই আজকে এটাই বড় প্রশ্নের জায়গা দিয়ে শেষ।